প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কম্পিউটার টেকনিক্স বিষয়ের সাব প্রোগ্রাম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। পূর্ববর্তী অধ্যায়গুলিতে আমরা শিখিয়েছি কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়। আমরা প্রোগ্রামের যে স্ট্রাকচার আমরা এগুলি আলোচনা করেছি তোমাদের সাথে। কিভাবে জটিল থেকে জটিলতর প্রোগ্রাম তৈরি করতে হয় সেগুলি তোমাদেরকে আমরা শিখিয়েছি। শিক্ষার্থীরা, তোমরা জানো এক একটা বড় প্রোগ্রাম তৈরি করা যথেষ্ট পরিশ্রমের কাজ। অনেক সময় বড় বড় প্রোগ্রাম তৈরি করতে গিয়ে একাধিক প্রোগ্রামার নিয়ে গঠিত একটা দল অনেক সময় নিয়ে কাজ করে। আবার বড় প্রোগ্রাম তৈরি করতে গেলে ভুলের পরিমাণও বেড়ে যায়। এসব কারণে বড় বড় প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে বড় প্রোগ্রামটিকে বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত করে প্রত্যেকটা ভাগকে যুক্ত করে প্রোগ্রামটা তৈরি করা হয়। এই যে একটা বড় প্রোগ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলিকে বলা হয় সাব প্রোগ্রাম। তো দেখো, এই যে সাব প্রোগ্রামের সুবিধাটা কি? সাব প্রোগ্রামের সাহায্যে সাব প্রোগ্রামটা করলে বড় প্রোগ্রামকে যখন আমরা সাব প্রোগ্রাম তৈরি করে আমরা সমাধান করি, তখন সুবিধা কি? এটার ভুল ত্রুটিগুলি সংশোধন করা সহজ হয়। এটা ব্যবহারকারীর কাছে সহজ বুঝতে হয়। অনেক সময় আমাদের এই একটা প্রোগ্রামকে একাধিক প্রোগ্রামারের মধ্যে ভাগ করে দিয়ে এটা আমাদের ডেভেলপ করাটা কি হয়? সহজ হয়। তো শিক্ষার্থীরা দেখো, এই যে আমাদের কি আছে সাব প্রোগ্রাম, অনেক সময় তোমাদের সাব প্রোগ্রামের উপরে শর্ট নোট আসে। তো আমরা দেখো যে কথাগুলো আমি বলেছি, দেখো, ইফ এনি প্রোগ্রাম ইজ মোর কমপ্লেক্স অ্যান্ড লার্জ, কথাগুলি তোমাদের আমি বলেছি মাত্র। যদি কোনো প্রোগ্রাম আমাদের জটিল এবং কি হয়? বড় হয়, দেন সেভারাল প্রবলেমস অ্যারাইজেস, তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা কি হয়? সৃষ্টি হয়। These problems may be removed by the use of subprogram. তাহলে সাব প্রোগ্রাম ব্যবহার করে আমরা এই জটিলতাগুলি দূর করতে পারি। Fortran language provides the facility of dividing a large or complex program into several independent modules called subprograms, which can be written outside the main program. আমাদের ফরট্রান যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে একটা বড় প্রোগ্রামকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমাদের কি করা হয়? সমাধান করা যায়। এগুলো সবসময় মেন প্রোগ্রামের বাইরে লেখা হয়। এটাই আমরা এখানে বলেছি। দেখো, এ সাব প্রোগ্রাম ইজ কমপ্লিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম হুইচ ক্যান বি কল্ড বাই দ্য মেন প্রোগ্রাম অর আদার সাব প্রোগ্রাম। মানে সাব প্রোগ্রাম একটা আমাদের স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন প্রোগ্রাম, তবে নিষ্ক্রিয়। মনে রাখবেন, সাব প্রোগ্রামটা একটা সম্পূর্ণ এবং স্বাধীন প্রোগ্রাম, তবে নিষ্ক্রিয়। কেবলমাত্র আমাদের মেন প্রোগ্রাম থেকে যখন তাকে কল করা হয় বা কলিং প্রোগ্রাম থেকে যখন কল করা হয়, তখনই সেটা সক্রিয় হয়ে ওঠে। এটাই বলেছি আমরা যে এই সাব প্রোগ্রাম ইজ কমপ্লিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম হুইচ ক্যান বি কল্ড বাই দ্য মেন প্রোগ্রাম অর আদার সাব প্রোগ্রাম। আমাদের যে কোনো সাব প্রোগ্রাম, এটা আমাদের কি আছে? এটা একটা সম্পূর্ণ প্রোগ্রাম আমাদের কি আছে, কিন্তু সে নিষ্ক্রিয় থাকে। যখন এটাকে কলিং প্রোগ্রাম থেকে কল করা হয়, মানে অন্য একটা প্রোগ্রাম থেকে কল করা হয়, তখন এটা সক্রিয় হয়ে ওঠে। যে প্রোগ্রাম থেকে কল করা হয় তাকে বলা হয় কলিং প্রোগ্রাম। তা আমাদের এই যে কোনো সাব প্রোগ্রামও কলিং প্রোগ্রাম হইতে পারে। এর সাব প্রোগ্রাম রিসিভস ভ্যালুজ কল আর্গুমেন্টস। দেখো, সাব প্রোগ্রামগুলো মেইন প্রোগ্রাম থেকে, কলিং প্রোগ্রাম থেকে আর্গুমেন্ট গ্রহণ করে, ডাটা গ্রহণ করে। ওই ডাটা নিয়ে এসে ক্যালকুলেশন করে রেজাল্টটা মেইন প্রোগ্রামে ফেরত পাঠায়, কলিং প্রোগ্রামে ফেরত পাঠায়। এটাই বলেছি আমরা, এই সাব প্রোগ্রাম রিসিভস ভ্যালুজ কল আর্গুমেন্টস। আমাদের সাব প্রোগ্রাম যে ডাটাগুলি গ্রহণ করে তাদেরকে আর্গুমেন্টস বলা হয়। ফ্রম এ কলিং প্রোগ্রাম হতে, অথবা যে কোনো সাব প্রোগ্রাম হতে
পারফর্মস ক্যালকুলেশন, সে আমাদের মেন প্রোগ্রাম থেকে ডাটা গ্রহণ করে ক্যালকুলেশন করে অ্যান্ড রিটার্ন দ্য রেজাল্ট টু দ্য কলিং প্রোগ্রাম, এবং ক্যালকুলেশনের রেজাল্ট কলিং প্রোগ্রামে সে ফেরত পাঠায়। কি বলেছি আমরা আগেই বলেছি যে সাব প্রোগ্রামটা হলো একটা বড় প্রোগ্রামকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যখন এটাকে যুক্ত করি তখন একটা বড় প্রোগ্রাম তৈরি হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলিকে বলা হয় সাব প্রোগ্রাম। তো সবসময় মেন প্রোগ্রাম থেকে বা কলিং প্রোগ্রাম থেকে সাব প্রোগ্রামে মান পাঠানো হয়, ডাটা পাঠানো হয়, যাদেরকে আমরা বলি আর্গুমেন্টস। তো আমাদের সাব প্রোগ্রাম এই আর্গুমেন্টসগুলি গ্রহণ করে ক্যালকুলেশন করে, তারপর ক্যালকুলেশনের রেজাল্ট সে মেন প্রোগ্রামে ফেরত পাঠায়। তো আমরা যদি সে এক্সাম্পল তোমাদেরকে দেখাই, প্রোগ্রাম দেখাই, তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো দেখো, এই যে সাব প্রোগ্রাম, এই সাব প্রোগ্রাম দুই ভাগে বিভক্ত। একটা হলো ফাংশন সাব প্রোগ্রাম, আর একটা হলো সাবরুটিন সাব প্রোগ্রাম। তো ফাংশন সাব প্রোগ্রামটা কি দেখো, দেখো ফাংশন সাব প্রোগ্রাম সাব প্রোগ্রাম দুই প্রকার, একটা ফাংশন সাব প্রোগ্রাম আর একটা সাবরুটিন সাব প্রোগ্রাম। তো মূলত দুইটাই সাব প্রোগ্রাম, কাজের ভিন্নতার কারণে এটা দুই ভাগে বিভক্ত। তো ফাংশন সাব প্রোগ্রামটা কি দেখো, এই যে ফাংশন সাব প্রোগ্রাম, function subprogram may receive one or more values from the calling program or subprogram. And কি বলেছি আমরা, ফাংশন সাবপ্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে অথবা যে কোনো সাবপ্রোগ্রাম থেকে এক বা একাধিক ডাটা গ্রহণ করে and return only one value to the calling program. দেখো, ফাংশন সাবপ্রোগ্রাম মে রিসিভ ওয়ান অর মোর ভ্যালুজ ফ্রম দ্য কলিং প্রোগ্রাম। আমরা আগেই বলেছি যে সাবপ্রোগ্রাম অলওয়েজ কলিং প্রোগ্রাম। আমরা বলেছি যে সাবপ্রোগ্রামটা নিষ্ক্রিয় কিন্তু স্বাধীন, একটা স্বাধীন ক্যালকুলেশনের ক্ষমতা তার আছে, তবে নিষ্ক্রিয় থাকে। যখনই কলিং প্রোগ্রাম থেকে তাকে কল করা হয় তখন সে সক্রিয় হয়ে ওঠে। এখন এই যে কলিং প্রোগ্রাম থেকে তাকে কল করে, কলিং প্রোগ্রাম থেকে সাব প্রোগ্রামকে কল করার সময় সাব প্রোগ্রামে আর্গুমেন্ট পাঠানো হয়, ডাটা পাঠানো হয়। তো আমাদের ফাংশন সাব প্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক ডাটা গ্রহণ করে, এক বা একাধিক আর্গুমেন্ট গ্রহণ করে, আর ওই আর্গুমেন্ট গ্রহণ করে সে এটাকে ক্যালকুলেশন করে একটা মাত্র রেজাল্ট সে কী করে, কলিং প্রোগ্রামে ফেরত পাঠায়। এটা হলো ফাংশন সাব প্রোগ্রামের বৈশিষ্ট্য। তাহলে দেখো, এই যে বললাম যে ফাংশন সাব প্রোগ্রাম মে রিসিভ ওয়ান অর মোর ভ্যালুজ ফ্রম দ্য কলিং প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম অ্যান্ড ক্যান রিটার্ন অনলি ওয়ান ভ্যালু টু দ্য কলিং। সে একাধিক ডাটা কলিং প্রোগ্রাম থেকে গ্রহণ করে কেবল একটা ডাটা সে মেন প্রোগ্রামে কি ফেরত পাঠায়। তো এটা জেনারেল স্ট্রাকচারটা কি, দ্য জেনারেল ফর্ম of আমাদের ফাংশন সাব প্রোগ্রাম। এটার
জেনারেল স্ট্রাকচারটা কি? জেনারেল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। is a type, function, name, A1, A2, AN. Name equal expression, return, end. দেখো এই যে এটাকে বলা হয় আমাদের কি আছে বডি অফ দ্য সাব প্রোগ্রাম। দেখো খেয়াল করো, আমাদের ফাংশন সাব প্রোগ্রাম যখন আমরা লিখব, এই যে টাইপ ফাংশন নেম, মানে ফাংশন সাব প্রোগ্রামে আমাদের স্টার্টিংটা অলওয়েজ ফাংশন দিয়ে হয়। এই যে ফাংশন, মানে এই ফাংশন লিখলে আমরা বুঝি এটা হলো ফাংশন সাব প্রোগ্রাম। আর নেম মানে এই ফাংশন সাব প্রোগ্রামের নাম। আমরা যে সাব প্রোগ্রামটা একটা নাম তো দিতে হবে, এই নাম হলো এই নেম দিয়ে কি আছে, নেমের জায়গায় কি হবে, নেম একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল লিখার যে নিয়মাবলী তোমরা শিখেছ, ওই নিয়ম মেনটেন করে আমাকে এই নেম ভেরিয়েবলটা লিখতে হবে, নাম দিতে হবে। তাহলে ফাংশন সাব প্রোগ্রাম আমাদের, আমরা বুঝি এটা যে ফাংশন সাব প্রোগ্রাম, সেটা ফাংশন লিখা থেকে। আর নেম হলো আমাদের ফাংশন সাব প্রোগ্রামের নাম। আর এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট এগুলোকে A1, A2, AN এগুলো হলো ডামি আর্গুমেন্টস। এগুলোকে বলা হয় ডামি। ডামি মানে কি, যে অন্যের পরিবর্তে ব্যবহৃত হয়। এই ডামি আর্গুমেন্টসগুলো ব্যবহার করে আমরা ফাংশন সাব প্রোগ্রাম কি করব, তৈরি করব। আর টাইপ হলো এই যে আমি ভেরিয়েবলের নাম লিখবো, ফাংশন সাব প্রোগ্রামের নাম লিখবো, এটা টাইপ কেমন যদি আমি দিতে চাই। অনেক সময় তোমরা জানো যে আমরা মনে করো সাম, এটা রিয়েল ভেরিয়েবল, আমি ডিক্লেয়ার করতে চাই এটা ইন্টিজার, তখন আমি এখানে লিখবো ইন্টিজার। তার মানে এই নামটার ডাটা টাইপ কি হবে সেটা লেখার জন্য এই টাইপটা ব্যবহৃত হয়, এখানে আমরা লিখব। মনে করো দেখো আমরা এইভাবে লিখলাম। আচ্ছা আমরা এটা শেষ করি। হোয়ার টাইপ ইন্ডিকেটস, দেখো তোমাদের অনেক সময় ফাংশন সাব প্রোগ্রামের শর্ট নোট আসে, আসলে তোমাদের আমি যা লিখছি অতটুকু তোমরা দিবা। হোয়ার টাইপ ইন্ডিকেটস দ্য ডাটা টাইপ অফ, কত আমাদের অফ নেম, মানে নেমের ডাটা টাইপটা কি আছে, এই যে নেমের ডাটা টাইপটা কি হবে, ফাংশন নেম। আমরা লিখতে পারি অফ ফাংশন নেম। মানে ফাংশন নেমের এই যে হোয়ার টাইপ ইন্ডিকেটস, এই টাইপ দ্বারা বোঝায়, টাইপ দ্বারা বোঝাচ্ছে ইন্ডিকেটস দ্য ডাটা টাইপ অফ ফাংশন নেম। ফাংশন নেমের ডাটা টাইপটা কি হবে, আর নেমটা কি, এই যে নেম ইজ দ্য, আমাদের কি আছে, নেম ইজ দ্য ফাংশন সাব প্রোগ্রাম নেম। ফাংশন সাব প্রোগ্রাম নেম, মানে এই নেমটা হলো ফাংশন সাব প্রোগ্রামের নাম। এন্ড A1, A2, AN আর ডামি আর্গুমেন্টস। এটা হলো ডামি আর্গুমেন্টস, ডামি আর্গুমেন্টস এন্ড গ্রেটার অর ইকুয়াল ওয়ান। এখানে অবশ্যই একটা ডামি আর্গুমেন্টস থাকতে হবে, বেশি থাকলে সমস্যা নেই। এই যে লিখলাম এন গ্রেটার অর ইকুয়াল ওয়ান, মানে এন এর মান ওয়ানের সমান বা তার চেয়ে বড়। তাহলে টাইপ দ্বারা বোঝায় এই নেমের ডাটা টাইপ কি হবে,
নেম মানে ফাংশন সাব প্রোগ্রামের নাম, আর এগুলোকে বলা হয় ডামি আর্গুমেন্টস। তাহলে দেখো, আমরা যদি লিখি, মনে করো এমন, এই যে ফাংশন সাম, আমাদের কি আছে এক্স, একটা মনোযোগ দাও। তাহলে এই যে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা ফাংশন সাব প্রোগ্রাম, এটা একটা ফাংশন সাব প্রোগ্রাম, আর এই সাব প্রোগ্রামের নাম হলো সাম। দেখো আমি যে ব্র্যাকেটে এক্স লিখেছি, এক্সটা কি আমাদের, এক্সটা রিয়েল ডাটা। তাহলে আমাদের এটা দ্বারা বুঝেছে, দেখো এই ডাটা নিয়ে আমি কাজ করব, আর এই ডাটা নিয়ে কাজ করে তার ক্যালকুলেশনের রেজাল্ট আমি সামে সংরক্ষণ করব। তাহলে এক্সটা রিয়েল, সামও রিয়েল, তাহলে এখানে আর টাইপটা লেখার প্রয়োজন নেই। মানে আমাদের ডামি আর্গুমেন্টসের, মনে রাখবা, ডামি আর্গুমেন্টসের ডাটা টাইপ যা হবে, এই নেমের ডাটা টাইপও কি হইতে হবে, একই হইতে হবে। যদি ডামি আর্গুমেন্টসের ডাটা টাইপ আর নেমের ডাটা টাইপের ভিন্নতা দেখা দেয়, তখনই আমরা টাইপটা কি করি, ইন্ডিকেট করি, টাইপটা ডিক্লেয়ার করি। যেমন এখানে দেখো, এখানে ডামি আর্গুমেন্টস এক্স রিয়েল ডাটা, তাহলে সামটাও রিয়েল, তাহলে এটা আমাদের কি লাগবে না, এখানে টাইপটা ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। কিন্তু আমি এখানে ব্র্যাকেটে লিখলাম কে, তাহলে দেখো এই যে আমি কে লিখলাম, কেটা কি আমাদের ইন্টিজার, কিন্তু সামটা কি আমাদের রিয়েল। তাহলে আমাদের কি আছে এখানে, আমাদের এই যে ডাটা কে, এটা ইন্টিজার, এটা রিয়েল কি আছে, ভেরিয়েবল। তাহলে তো আমাদের হবে না, রিয়েল ভেরিয়েবলে কখনো ইন্টিজার ডাটা সংরক্ষণ করা যাবে না। তাহলে কি কাজ করতে হবে, আমরা ডিক্লেয়ার করলাম ইন্টিজার, ইন্টিজার। দেখো এই যে আমি এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে সাম ভেরিয়েবলটা হলো ইন্টিজার, আমি ডিক্লেয়ার করলাম এই সামটা হলো ইন্টিজার। তাহলে দেখো এখানে ডামি আর্গুমেন্টস ইন্টিজার, সামটা রিয়েল, তাহলে এটা সম্ভব না। তাহলে আমরা ডিক্লেয়ার করলাম এই সামটা হলো ইন্টিজার। মানে এ সমস্ত ক্ষেত্রে আমরা ডাটা টাইপটা ব্যবহার করি। আবার দেখো, আমরা চাইলে ইন্টিজার এখানে না লিখে আমরা এখানেও লিখতে পারি ইন্টিজার, ইন্টিজার সাম, আমরা এভাবে লিখতে পারি। তাহলে খেয়াল করো যে আমরা যদি এই যে আমরা টাইপটা লিখলাম, যদি ডামি আর্গুমেন্টস আর নেমের ডাটা টাইপের মধ্যে কোনো কন্ট্রাডিকশন হয়, তখনই আমরা টাইপ ব্যবহার করব। টাইপটা এখানেও লেখা যায়, আমরা নিচে লিখতে পারি, এই যে এটা, আর দেখো ইন্টিজার ফাংশন সাম কে, দেখো এটা আর এটা হুবহু এক, এটা 2 লাইনে লিখেছি, এটা 1 লাইনে। আমরা এভাবেও লিখলেও চলে, এভাবেও লিখলেও চলে। তারপর দেখো এই যে নেম ইকুয়াল এক্সপ্রেশন, এই যে নেম, দেখো আমরা যে এখানে ডামি আর্গুমেন্টস এখানে লিখেছি, এই ডামি আর্গুমেন্টস ব্যবহার করে আমি যে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনের রেজাল্ট সবসময় নেমে সংরক্ষণ করা থাকতে হবে। এই কারণে নেম ইকুয়াল এক্সপ্রেশন, এই স্টেটমেন্টটা অবশ্যই আমাদের থাকতে হবে। আর আমাদের এখানে টোটাল ক্যালকুলেশনের রেজাল্ট রিটার্নের মাধ্যমে কলিং প্রোগ্রামে কি যায়, আমাদের ফেরত যায়। এই ক্যালকুলেশনের রেজাল্ট রিটার্নের মাধ্যমে মেন প্রোগ্রামে কি যাবে, ফেরত যাবে। তাহলে এটা হলো আমাদের কি আছে, ফাংশন সাব প্রোগ্রামের স্ট্রাকচার। তাহলে আমাদের ফাংশন দিয়ে হবে, নেম ইকুয়াল এক্সপ্রেশন লিখতে হবে, এখানে রিটার্ন, এখানে কি আমাদের এন্ড। আর আমাদের যদি সাব রুটিন সাব প্রোগ্রাম তোমাদেরকে দেখাই, সাবরুটিন সাব প্রোগ্রাম, দেখো এটা কি আমাদের
সাবরুটিন subprogram may receive one or more values from the calling program and calling program or subprogram and can return one or more values to the calling program. or subprogram. দেখো আমরা কি বলেছি, সাবরুটিন সাবপ্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে অথবা সাবপ্রোগ্রাম থেকে এক বা একাধিক ডাটা গ্রহণ করে, আর্গুমেন্টস গ্রহণ করে এবং আমাদের ক্যালকুলেশন শেষে এক বা একাধিক ডাটা আবার কলিং প্রোগ্রামে ফেরত পাঠায়। কিন্তু ফাংশন সাবপ্রোগ্রামে কি ছিল, ফাংশন সাবপ্রোগ্রাম আর সাবরুটিন সাবপ্রোগ্রামের মধ্যে আমাদের দুটি মৌলিক পার্থক্য। একটি হলো ফাংশন সাবপ্রোগ্রাম আমরা বলেছিলাম যে এটা কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক ডাটা গ্রহণ করে এবং ক্যালকুলেশন শেষে কেবল একটি ডাটা সে ফেরত পাঠায়। কিন্তু সাবরুটিন সাবপ্রোগ্রামে সে কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক ডাটা গ্রহণ করে এবং ক্যালকুলেশন শেষে আবার এক বা একাধিক ডাটা সে ফেরত পাঠাতে পারে। তাহলে ফাংশন সাবপ্রোগ্রাম ক্যালকুলেশন শেষে কেবল একটা ডাটা ফেরত পাঠায় আর সাবরুটিন সাবপ্রোগ্রাম ক্যালকুলেশন শেষে এক বা একাধিক ডাটা ফেরত পাঠায়। এটা একটা পার্থক্য। আরও একটা পার্থক্য আছে, আমরা পরে বলবো। এটার জেনারেল স্ট্রাকচারটা কি দেখো, জেনারেল স্ট্রাকচার subroutine name A1, A2, AN return 8। দেখো সাবরুটিন নেম এত, একই কাজ এখানে দেখো, এখানে কিন্তু কি নাই, এখানে টাইপ নেই। দেখো ফাংশন সাবপ্রোগ্রামের সাথে আগেরটার পার্থক্য ছিল কি, আগেরটার পার্থক্য ছিল দেখো এখানে হোয়ার নেম ইজ দ্য সাবরুটিন সাবপ্রোগ্রাম নেম, নেম ইজ দ্য সাবরুটিন সাবপ্রোগ্রাম নেম। আর এখানে তো এই নেমটা হলো সাবরুটিনের নাম, নেম হলো সাবরুটিন সাবপ্রোগ্রামের নাম। আর আগের মতো A1, A2, AN এগুলো হলো ডামি আর্গুমেন্টস। আর এখানে n গ্রেটার অর ইকুয়াল 0 এগুলো নাও থাকতে পারে। একটু মনোযোগ দাও। দেখো ফাংশন সাবপ্রোগ্রামের টাইপ ছিল, এখানে টাইপ নেই। কেন টাইপ নেই? কারণ হলো এখানে এই যে সাবরুটিনের নেম, ফাংশন সাবপ্রোগ্রাম নামের মাধ্যমে ডাটা আদান প্রদান করে, নেমের মাধ্যমে। এই কারণে এখানে কি আছে দেখো, এই যে নেম, এখানে টাইপ নেই। কেন নাই? সাবরুটিনের নেমের মাধ্যমে ডাটা আদান প্রদান করে না, এটা ডাটা আদান প্রদান করে আর্গুমেন্টসের মাধ্যমে। কথা বুঝেছো কিনা? আমাদের এই যে আমরা বলেছিলাম ফাংশন, আমাদের সাবপ্রোগ্রাম আর সাবরুটিন সাবপ্রোগ্রাম এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য, দুইটা কাজের পার্থক্য। একটা কাজ হলো আমাদের ফাংশন সাবপ্রোগ্রাম
একাধিক মান গ্রহণ করে ক্যালকুলেশন শেষে একটা মান ফেরত পাঠায়। সাবরুটিন সাবপ্রোগ্রাম এক বা একাধিক মান গ্রহণ করে ক্যালকুলেশন শেষে এক বা একাধিক মান ফেরত পাঠাতে পারে। আরেকটা পার্থক্য হলো ফাংশন সাবপ্রোগ্রামে আমরা ডাটা আদান প্রদান করি নেমের মাধ্যমে, এর কারণে নেমের ডাটা টাইপটা জরুরি ফাংশন সাবপ্রোগ্রামে। কিন্তু সাবরুটিন সাবপ্রোগ্রামে নেমের মাধ্যমে, ভেরিয়েবল নেমের মাধ্যমে, সাবরুটিন নামের মাধ্যমে ডাটা আদান প্রদান হয় না। এটা ডাটা আদান প্রদান হয় আর্গুমেন্টসের মাধ্যমে, ডামি আর্গুমেন্টসের মাধ্যমে। এই কারণে এখানে নেমের ডাটা টাইপ কি হবে এটা কোনো জরুরি না, কারণ এখানে যে আর্গুমেন্টসগুলি আছে এখানে রিয়েলও থাকতে পারে, ইন্টিজারও থাকতে পারে। এই কারণে নেমের ডাটা টাইপটা এখানে জরুরি না। এখানে ডাটা আদান প্রদান হয় আর্গুমেন্টসের মাধ্যমে। তাহলে এখন দেখো, আর এটা হলো বডি। দেখো, যেহেতু এখানে কিন্তু নেম ইকুয়াল এক্সপ্রেশন নাই। কেন নাই? কারণ নেমের মাধ্যমে তো ডাটা আদান প্রদান হবে না। এই রিটার্ন এন, এই রিটার্নের মাধ্যমে ডাটাগুলো ক্যালকুলেশন শেষে ডাটাগুলো কলিং প্রোগ্রামে কি যাবে? ফেরত যাবে। তাহলে এখন আমরা তোমাদেরকে একটা প্রোগ্রাম দেখাই, তখন তোমাদের জিনিসটা বুঝতে কি হবে? সুবিধা হবে। দেখো, রাইটে subprogram to evaluate the factorial value of an integer. দেখো, খেয়াল করো, একটি পূর্ণ সংখ্যার অ্যান ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করার জন্য একটা সাব প্রোগ্রাম লিখো। কি সাব প্রোগ্রাম? আমি নাম লিখি দিই নেই, আমি এটা ফাংশন দিয়ে দেখাবো, সাবরুটিন দিয়ে দেখাবো। একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করার জন্য কি লিখো? সাব প্রোগ্রাম লিখো। এখন সাব প্রোগ্রাম তো দুই ধরনের, ফাংশন সাব প্রোগ্রাম আর সাবরুটিন সাব প্রোগ্রাম। এটা আমরা ফাংশন সাব প্রোগ্রাম দিয়েও লিখতে পারি, সাবরুটিন সাব প্রোগ্রাম দিয়ে লিখতে পারি। তো দেখো, এটার সমাধান দেখো। আমি তোমাদেরকে ফাংশন সাব প্রোগ্রাম তো যদি আমরা ফাংশন সাব প্রোগ্রাম দিয়ে দেখাই, তাহলে দেখো প্রথম কাজ কি? আমাদের একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করতে হবে। তো আমরা করি কি, এই যে ফাংশন আমরা কার ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করব? একটা ইন্টিজার আমাদেরকে কনসিডার করতে হবে, আর আমরা ফাংশনটার নাম কি দিব? তো যেহেতু ফ্যাক্টরিয়াল ভ্যালু, আমরা নাম দিই কি? ফ্যাক্ট। এই যে ফাংশন আমাদের ফ্যাক্ট এন, আমরা এন এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করতে চাই। এই কারণে আমাদের এনটা হলো ইন্টিজার, আর এটার ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করে এটা সংরক্ষণ করব কোথায়? ফ্যাক্টে। কিন্তু ফ্যাক্ট হলো রিয়েল, তাহলে এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে ইন্টিজার কথাটা আমি এখানেও লিখতে পারি, আর চাইলে এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। এই যে ইন্টিজার ফ্যাক্ট। আর আমরা না লিখলেও চলে, আমরা যদি ফ্যাক্টের আগে একটা আই দিয়ে দিই, আই ফ্যাক্ট, তাহলে ইন্টিজার ফ্যাক্ট এটা আর লেখা লাগে না। এটা তোমাদেরকে আমি শিখিয়েছি
আমরা কন্ট্রোল স্টেটমেন্ট আমরা আগের প্রোগ্রাম আলোচনা করতে গিয়ে। তো দেখো তাহলে n হলো এখানে ডামি আর্গুমেন্টস, আমরা n এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করব। এই ফাংশন দ্বারা বোঝাচ্ছে এটা ফাংশন সাব প্রোগ্রাম, আর ফ্যাক্ট হলো এই সাব প্রোগ্রামের নাম। যেহেতু nটা ইন্টিজার, এই ফ্যাক্টটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। এখন দেখো একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল কিভাবে বের করতে হয় এগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি। দেখো কি আছে আমাদের, এই যে ফ্যাক্ট ইকুয়াল 1। তোমরা জানো কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু মানে কি? 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির গুণফল। মনে করো ফ্যাক্টরিয়াল 4, এটা দ্বারা কি বোঝায়? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল ভ্যালু মানে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির গুণফল। তাহলে এখন দেখো আমি n এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই, তাহলে n এর ফ্যাক্টরিয়াল মানে কি? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে কত পর্যন্ত? 1 পর্যন্ত। এখন এই যে চিহ্নটা ফ্যাক্টরিয়াল, এগুলো কিন্তু ফরটানে নাই, তোমরা এগুলো জানো। এই কারণে আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদের এই যে ফ্যাক্টরিয়াল 4 ফরটানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে বের করতে হবে। কথা বুঝেছো কিনা? আমাদের এখানে ফ্যাক্টরিয়াল 4, এই যে প্রতীকটা, এই যে এটা যে ফ্যাক্টরিয়ালের চিহ্ন, ফরটানে এমন কোনো ইনফরমেশন দেওয়া নেই। এই কারণে আমাদের যখন কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করব, 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণ করতে হবে। মনে করো আমি ফ্যাক্টরিয়াল 5 এটা ফরটানে বের করব, তখন কি করতে হবে? তখন আমাদেরকে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে গুণ করে দেখাতে হবে। তো দেখো এই যে ফ্যাক্ট ইকুয়াল 1, এখন আমরা করি কি, যেহেতু আমাদের n এর ফ্যাক্টরিয়াল বের করব, তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলির গুণফল লাগবে। এখানে আমরা করি কি, দেখো এই যে ডু 20 কে ইকুয়াল আমাদের কি আছে 1 টু কত n ইনক্রিমেন্ট 1। ইনক্রিমেন্ট 1 এটা দেওয়া না দেওয়ার কথা, দিলেও চলে না দিলেও চলে। দেখো ফ্যাক্ট ইকুয়াল, আমরা কাউন্টেড লুপ ব্যবহার করছি। ফ্যাক্ট ইন্টু কত আমাদের, ফ্যাক্ট ইন্টু কে। তাহলে দেখো এই যে ফ্যাক্ট ইকুয়াল 1 ধরেছি, এগুলো ডাটা ইনিশিয়ালাইজ করা, তোমাদেরকে এগুলো শিখিয়েছি আমরা, ডাটা ইনিশিয়ালাইজ করা। কারণ আমি যে এই লাইনে এই ফ্যাক্ট কথা লিখেছি, তাহলে এই ফ্যাক্টের মান কত আমাদের 1। দেখো 20 কত, 20 কন্টিনিউ। তাহলে 20 কন্টিনিউ করলে দেখো প্রথমে কে এর মান কত আসবে 1, তাহলে 1 ইন্টু 1 কত হবে 1, তারপর 1 ইন্টু 2 কত হবে আমাদের 2। এবার আমাদের কি আছে, এইটা কন্টিনিউ করলেই আমাদের n এর ফ্যাক্টরিয়াল গুলো কি আমাদের বের হয়ে যাবে। তা আমাদের কত এখানে রিটার্ন এন্ড। তাহলে দেখো এটা হলো আমাদের সাব প্রোগ্রাম, এটা হলো সাব প্রোগ্রাম। এখন দেখো এই যে সাব প্রোগ্রাম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম, কিন্তু নিষ্ক্রিয়, কোনো কাজ সে করবে না, এটা এখন নিষ্ক্রিয় আছে। এটাকে যদি সক্রিয় করতে চাই, তাহলে আমাদের n এর জায়গায় মেন প্রোগ্রাম থেকে মান পাঠাইতে হবে, কলিং প্রোগ্রাম থেকে মান পাঠাইতে হবে। এখানে nটা হলো ডামি আর্গুমেন্টস। তাহলে দেখো এই যে সি আমাদের মেইন প্রোগ্রাম, এটা আমাদের মেইন প্রোগ্রাম, আমরা কমেন্টসে লিখে দিলাম এটা মেইন প্রোগ্রাম। এখন আমাদের কাজ কি, এই n এর জায়গায় আমাদের কি আছে মান পাঠাবো। এখানে যে ফ্যাক্ট আমাদের কি আছে, আমাদের নামের মাধ্যমে ডাটা আদান প্রদান হয়। এখানে যেহেতু ফ্যাক্টটা ইন্টিজার, আমাদের লিখতে হবে ইন্টিজার কত আমাদের, এই ইন্টিজার ফ্যাক্ট। তোমাদের এই যে ডিক্লারেশন যদি সাব প্রোগ্রামের হয়, অবশ্যই তোমাদের সেটা মেন প্রোগ্রামও দিতে হবে, কলিং প্রোগ্রামও দিতে, এটা হলো কলিং প্রোগ্রাম, কলিং প্রোগ্রামও আমাদের লিখতে হবে। এখন দেখো
আমাদের কেসে আমরা কি পাঠাবো, আমরা এখানে n এর জায়গায় কি পাঠাবো, একটা পূর্ণ সংখ্যা তো পাঠাইতে হবে। তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা কনসিডার করি। এই যে রিড অ্যাস্টেরিক্স মনে করো আমরা যে কনসিডার করি, কেন আমি এখানে যে মানটা পাঠাবো ওই মানটা আমাকে কি করতে হবে, একটা মধ্যে ধরে নিতে হবে, কম্পিউটারে ইনপুট দিতে হবে। আমরা ধরলাম যে আমাদের কেস এটা দেওয়ার সাথে সাথে কম্পিউটার কি করবে, কম্পাইলার করবে কি যে একটা মান সে কনসিডার করবে। এখন দেখো এই যে আই ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট জে, দেখো এটা লেখার সাথে সাথে তার মানে এই যে কাকে কল করলাম, যখনই ফ্যাক্ট লিখলাম সাথে সাথে সাব প্রোগ্রামকে কল করা হলো, কেন সাব প্রোগ্রামের নাম কত, ফ্যাক্ট। আর এন এর জায়গায় কে চলে যাবে, জে এর মানটা চলে যাবে। এটা লেখার অর্থ হলো আমি সাব প্রোগ্রামকে কল করলাম আর এন এর জায়গায় জে চলে যাবে, গিয়ে এই জে এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করে যেখানে যেখানে এন সেখানে সেখানে জে হবে, বের করে আসি কোথায় সংরক্ষণ করবে, আই ফ্যাক্টে সংরক্ষণ করবে। তার মানে সাব প্রোগ্রামকে ফ্যাক্ট যে মানে এই সাব প্রোগ্রামকে কল করে এন এর জায়গায় জে এর মান পাঠাইলাম, জে এর মান নির্ণয় করে জে এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করে এটা কোথায় সংরক্ষণ করবে, আই ফ্যাক্টে। এখন আমাদের কাজ শেষ। দেখো কোনো ক্যালকুলেশন কিন্তু এখানে হচ্ছে না, মূল ক্যালকুলেশনটা হচ্ছে কোথায়, সাব প্রোগ্রামে। তাহলে আমাদের এখন দেখো এই যে প্রিন্ট অ্যাস্টেরিক্স ফ্যাক্টরিয়াল ভ্যালু, এটা আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ফ্যাক্টরিয়াল ভ্যালু অফ কি আমাদের জে ইকুয়াল আই ফ্যাক্ট। স্টপ এন্ড। তাহলে দেখো এটা লেখার অর্থ কি, তোমরা এগুলো তোমাদেরকে আমি আগে শিখিয়েছি। ফ্যাক্টরিয়াল ভ্যালু অফ তার মানে কার ফ্যাক্টরিয়াল ভ্যালু, জে। এখন তোমাদের এটা আমাদের হলো ক্যারেক্টার কনস্ট্যান্ট, তোমাদের মনে আছে কিনা, সিঙ্গেল কোড দ্বারা আবদ্ধ যে কোনো কনস্ট্যান্টকে বলা হয় ক্যারেক্টার কনস্ট্যান্ট। তাহলে ফ্যাক্টরিয়াল ভ্যালু হুবহু প্রিন্ট হবে। এখানে এভাবে যে লেখার তো জে এর মানটা এখানে চলে আসবে, কেন যে কত ধরেছে আমরা তো জানি না, দেখা দরকার। তাহলে জে এর মানটা চলে আসবে, ইকুয়ালটা হুবহু প্রিন্ট হবে, আর আই ফ্যাক্টর মানটা এখানে কি বসে যাবে। আমাদের জে এর ফ্যাক্টরিয়াল ভ্যালু কোথায় সংরক্ষণ করেছি আমরা, আই ফ্যাক্টে। আমরা চাইলে এই লাইনটা না লিখলেও চলে, আমরা ডাইরেক্ট এখানে ফ্যাক্ট যে লিখতে পারি, কোনো সমস্যা নেই। বরং এটা লিখলে তোমার এখানে কি থাকলো, সংরক্ষণ করা থাকলো। এখন একই জিনিস আমরা যদি সাবরুটিন দিয়ে দেখাই, একই জিনিস যদি আমরা সাবরুটিন দিয়ে দেখাই, দেখো সাবরুটিন সাব প্রোগ্রাম, যদি আমরা একই জিনিস সাবরুটিন সাব প্রোগ্রাম দিয়ে দেখেন, এই মেন প্রোগ্রামের কাজের কোনো কি হচ্ছে না, পরিবর্তন। এখানে যা আছে তাই, ফাংশন ফ্যাক্ট, দেখো নেম এন্ড আই ফ্যাক্ট। দেখো খেয়াল করো, বা আই ফ্যাক্ট না দিয়ে আমরা শুধু কি দিই, ফ্যাক্ট। দেখো খেয়াল করো, দেখো এখানে আমি কিছু কি যা মন চাই তাই দিচ্ছি, এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, এটা হলো ডামি আর্গুমেন্টস। দেখো এন এর ফ্যাক্ট আমাদের এন মানে এখানে যে ডামি আর্গুমেন্টস ব্যবহার করব, ওই ডামি আর্গুমেন্টস নিয়ে কি কাজ করব, কি চাই সেটা এখানে দিয়ে দিতে হয়। এই যে এন এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করব, এখানে আমি দিয়ে দিলাম ফ্যাক্ট। তাহলে আমাদের ইন্টিজার আই ফ্যাক্ট, ইন্টিজার ফ্যাক্ট।
দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা লিখছি, কিন্তু নর্মালি এখানে আই ফ্যাক্ট দিলে আর ইন্টিজার ফ্যাক্ট লেখা লাগে না। তারপর কি আছে, বাকি কাজ সব একই। এই যে ফ্যাক্ট ইকুয়াল 1, ডু আমাদের 20k ইকুয়াল 1 to n 1, 20 কন্টিনিউ, রিটার্ন, আচ্ছা ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট ইন্টু কত আমাদের কে, 20 কন্টিনিউ, রিটার্ন, এন্ড। দেখো খেয়াল করো, এখন কাজ কি আমাদের, এখন কাজ কি, এখন মেন প্রোগ্রাম দেখো, এসসি মেন প্রোগ্রাম। এখন এখানে দেখো, এই যে এন আর কত আমাদের ফ্যাক্ট, তাহলে এখানে আমরা কার ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করব আর কোথায় সেটা সংরক্ষণ করব। মনে করো আমরা জে এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করতে চাই, তাহলে রিড অ্যাস্টেরিক্স কত জে। এখন দেখো, এখন আমরা কাকে কল করব, এই যে এন এর জায়গায় কি পাঠাবো, আমরা জে পাঠাবো। তাহলে এখন দেখো, এই যে কল, শুধু কি লাগবে আমাদের, দেখো এই যে কল নেম, যে কত আমাদের আই ফ্যাক্ট। দেখো এখানে জে এর ফ্যাক্টরিয়াল ভ্যালু বের করে আমি আই ফ্যাক্টে সংরক্ষণ করব। আই ফ্যাক্ট আই দেওয়ার কারণে এই ভেরিয়েবলটা এখন ইন্টিজার হয়ে গেছে, আর ডিক্লারেশনের প্রয়োজন নেই। দেখো ওখানে আমরা দেখো কিভাবে কল করেছি, এই যে আই ফ্যাক্ট যে, দেখো এখানে লিখছি কল নেম, এই যে কল নেমকে কল করলাম, এন এর জায়গায় যে চলে যাবে, জে এর ফ্যাক্টরিয়াল বের করে কোথায় সংরক্ষণ করবে, এন এর জায়গায় যাবে যে, ফ্যাক্টের জায়গায় যাবে কি আই ফ্যাক্ট। তাহলে এখন কাজ কি আমাদের, কাজ শেষ। এখন শুধু কি করা, প্রিন্ট করা। এই যে আমাদের একই কাজে এইটা প্রিন্ট অ্যাস্টেরিক্স, প্রিন্ট অ্যাস্টেরিক্স ফ্যাক্টরিয়াল ভ্যালু, ফ্যাক্টরিয়াল ভ্যালু অফ কত আমাদের জে ইকুয়াল কত আমাদের আই ফ্যাক্ট। স্টপ ইন্ট। এই এখন দেখো পার্থক্যটা দেখো, এই যে দুটার পার্থক্য, এখানে কল করেছি আমরা কি দিয়ে, নাম দিয়ে, আর এখানে দেখো জে আই ফ্যাক্ট, জে কে পাঠাচ্ছি এন এর জায়গায়, ফ্যাক্টের জায়গায় কি আমাদের আই ফ্যাক্ট। তো শিক্ষার্থীরা আজকে আমাদের এতটুকু। আমি একটি প্রোগ্রাম তোমাদেরকে দেখিয়েছি তুলনামূলক বিশ্লেষণ করে। আগামী ক্লাসে আমরা আরও 2-1টি প্রোগ্রাম এখান থেকে দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কেসে চ্যাপ্টার, কারণ এখান থেকে আমাদের এই প্রত্যেক বছরই এই 4-5টা অঙ্ক করলে একটা অঙ্ক চলে আসে। তাহলে আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।